আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। লাস্ট ক্লাসে আমরা ভয়েস চেঞ্জিং নিয়ে অনেক আলোচনা করেছিলাম। আজকে আমরা পরের অংশে চলে যাব। আসেন তাহলে আমরা চলে যাই। তো আপনাদেরকে আরেকবার একটু মনে করায় দিই বাবা, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম, অ্যাক্টিভ কাকে বলে, প্যাসিভ কাকে বলে, আমরা এই বিষয়টা বলেছিলাম। আমরা বলেছিলাম যে সেন্টেন্সে ভার্বের কাজ সাবজেক্ট করবে অ্যাক্টিভ, না করলে প্যাসিভ। তারপরে আমরা কিছু আইডেন্টিফিকেশনে গিয়েছিলাম, অ্যাক্টিভ নাকি প্যাসিভ ভয়েস এটা দেখেছিলাম। এরপরে এটা জানে না এরকম মানুষ আসলে দুনিয়ায় খুঁজে পাওয়া দুষ্কর। আমরা অ্যাক্টিভ টু প্যাসিভে গেলে স্পেশালি সাবজেক্ট এবং অবজেক্টগুলোর মধ্যে যে পারস্পরিক পরিবর্তন হয় নাউন বা প্রোনাউনগুলোতে, এটা নিয়ে কিন্তু আপনাদের সাথে আমরা কথা বলেছিলাম। আই হোপ আপনারা ভুলে যান নাই যে আই থাকলে মি, উই থাকলে আস, হু থাকলে হুম, হু থাকলে বাই হুম, হুম থাকলে হু, নোবডি থাকলে এনিবডি, নাথিং থাকলে এনিথিং। হ্যাঁ, এরপর আমরা একটা স্ট্রাকচার দিয়েছিলাম যে প্যাসিভ ভয়েসের অবশ্যই আপনাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা বলেছিলাম আপনাকে যে কোনো মূল্যে ভয়েস চেঞ্জ করতে গেলে এই স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে। আপনাদের জন্য আমি এটা আরেকবার লিখে দিচ্ছি। আমি জানি আপনারা এটা জানেন, তারপরেও আমি আরেকবার লিখে দিচ্ছি। আচ্ছা, আমরা বলেছিলাম যে অ্যাক্টিভ থেকে আমরা যখন প্যাসিভে যাই, অ্যাক্টিভে যদি V1 থাকে, প্যাসিভে গিয়ে আমাদেরকে লিখতে হয় am, is, are প্লাস V3। মাথায় রাখবেন আমরা এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে দেখালাম। জাহিদুল ইসলাম জাহিদ ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। মুন্নি ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আসমা ক্লিয়ার? আচ্ছা, যারা যুক্ত আছেন ধন্যবাদ। তো দেখেন, অ্যাক্টিভ থেকে আপনি যখন প্যাসিভ করবেন তখন V1 থাকলে am, is, are প্লাস V3 হবে। সিমিলারলি আপনাকে কিন্তু মাঝে মাঝে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে দিবে। যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে দিবে তখন আপনি am, is, are প্লাস V3 যদি পান, সেটাকে am, is, are টারে তুলে দিয়ে V3 টারে V1 বানাই দিবেন। V1 আপনার বানিয়ে দিতে হবে। একইভাবে দেখেন, যদি আমরা V2 পাই, আমরা বলেছি যে আমরা ওয়াজ অথবা ওয়ার, প্রয়োজন অনুযায়ী আমরা এটা লিখবো, প্লাস V3 লিখবো। সিমিলারলি আপনাকে যদি প্যাসিভ দিয়ে বলে যে অ্যাক্টিভ বানাতে হবে, সেক্ষেত্রে ওয়াজ ওয়ারটাকে তুলে দিয়ে V3 টাকে আমরা V2 বানাই দেবো। হ্যাঁ, এছাড়াও আমরা বলেছিলাম যে am, is, are, was, were, এছাড়াও বি যুক্ত যত ভার্ব আছে, শ্যাল বি, উইল বি, শুড বি, উড বি, বিন যুক্ত যত ভার্ব আছে, এগুলো প্লাস যদি একটা আইএনজি যুক্ত ভার্ব থাকে, তাহলে আমাদেরকে ওই অক্সিলারি ভার্ব তো লিখতেই হবে, সাথে লিখতে হবে বিং। ওকে, আচ্ছা, আমি বলেছিলাম যে এই প্রক্রিয়াটা আপনি বেটার হয় যদি এইভাবে মনে রাখেন যে অ্যাক্টিভে ইং থাকলে, মানে অ্যাক্টিভে যদি আইএনজি যুক্ত ভার্ব থাকে, ইং থাকলে প্যাসিভে বিং হয়, বিং এর পরে অবশ্যই একটা V3 থাকবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা বলেছিলাম কিন্তু অ্যাক্টিভে ইং থাকলে প্যাসিভে বিং হয়। আই হোপ এগুলো আপনাদের মনে আছে, ভুলে যান না ইনশাল্লাহ। এছাড়া আমরা বলেছিলাম হ্যাভ, হ্যাজ, হ্যাড অথবা ড্যাশ হ্যাভ। ড্যাশ হ্যাভ মানে এইটা হইতে পারে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, কিছু একটা, প্লাস V3 থাকলে আমরা তার সাথে একটা বিন প্লাস V3 লিখবো। হ্যাঁ, আমি এখন বাকিগুলো না বললেও পারি, বাকি যা আছে তার সাথে বি প্লাস V3 হবে। অর্থাৎ আমি কিন্তু এই জায়গাটাতে শ্যাল লিখি নাই, আমরা এগুলো আপনাদের সাথে গত ক্লাসে বলেছিলাম। হ্যাঁ, আশা করি মনে আছে। তারপরেও আরেকবার একটু মনে করায় দিই, এছাড়া বাকি সব ক্ষেত্রে যা থাকবে তার সাথে বি যুক্ত হবে। যেমন আমরা বলতে পারি শুধু শ্যাল অথবা শুড, শুধু উইল অথবা উড। আই হোপ এগুলো ভুলে যান নাই। হ্যাঁ, ক্যান অথবা খুড, তারপরে মেই অথবা মাস্ট অথবা মাইট। তারপরে আছে আমরা বলেছিলাম am to,
ইজ টু, ওয়াজ টু, ওয়ার টু সব লিখলাম না। এরপর আমরা বলেছিলাম হ্যাভ টু, হ্যাজ টু সব লিখলাম না। এরপর আমি বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের, যে বি গোয়িং টু, তারপরে বলেছিলাম বি লাইকলি টু, তারপরে বলেছিলাম বাবা বি সাপোজড টু। এখানে যাই থাকবে এদের পরে সব সময় V1 হয়, আমরা প্যাসিভে গিয়ে তার সাথে বি যুক্ত করব। ওকে, এটা কি মনে আছে আপনাদের? একটু কমেন্ট করেন তো প্লিজ, এগুলো মনে আছে কিনা, এগুলো মনে আছে কিনা একটু কমেন্ট করেন তো প্লিজ। আপনাদেরকে আসলে মানে আপনাদের ব্যাচে ক্লাস নিতে গিয়ে ভুলে আমাদের অফিসে যে অপারেটর, সে জুম লিঙ্ক দিয়ে দিয়েছিল আমাদের ইন্টারমিডিয়েটের গ্রুপটাতে আর কি, ওইখানে লাইভে যাচ্ছিল, যে কারণে মূলত আমরা 15তে ক্লাস শুরু করতে চাইলেও আমাদের একটু লেট হয়ে গেল আর কি। আমি বলেছিলাম যে এই অংশটা আপনাকে আল্লাহর নাম নিয়ে মুখস্থ করতে হবে। এরপর আপনাদেরকে বলেছিলাম যে একটা প্যাসিভের স্ট্রাকচার আছে, সেটা কি বলেছিলাম আপনাদের মনে আছে কিনা দেখেন, যে অবজেক্টটা আমরা একটা ভিন্ন কালার ইউজ করি এখানে। হ্যাঁ, আমরা বলেছিলাম যে অবজেক্টটা গিয়ে সাবজেক্ট হয়ে যায়, এই যে অবজেক্টটা সাবজেক্ট হয়, এরপরে আমাদেরকে লিখতে হয় টু বি ভার্ব, তারপরে লিখতে হয় ভার্বের 3 নাম্বার ফর্ম, তারপরে লিখতে হয় বাই। আমি কিন্তু বলেছি কোন কোন জায়গায় বাই না লিখে অন্য কিছুও লেখা যায়। তারপরে সাবজেক্টটা গিয়ে আমাদের অবজেক্ট হয়ে যায়। আমি এটাকে তীর চিহ্ন দিয়ে জাস্ট একটু এখানে দেখালাম। তো আপনারা বাবা এই স্ট্রাকচারগুলো আই হোপ ভুলা যান নাই, মনে আছে আপনাকে। এই স্ট্রাকচারটা যদি মাথায় রাখেন, আমরা টেন্স ছাড়াই জাস্ট সেন্স কাজে লাগাই, তো মাশাআল্লাহ সবাই অলমোস্ট সবাই লিখছেন ইয়েস মনে আছে। আমরা জাস্ট সেন্স কাজে লাগিয়ে খুব ইজিলি ভয়েস চেঞ্জ করতে পারি। ওকে, তাহলে দেখেন আমি আপনাদেরকে আরেকবার মনে করাই দিই। যেমন আপনি যদি বলেন শি টেকস কফি, এরকম বাক্য লিখে দিয়েছিলাম মেবি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন শি হলো সাবজেক্ট, টেকস হচ্ছে V1 সাথে একটা এস দেয়া, কফি হলো অবজেক্ট। তো আমরা জানি প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হয়, আশা করি ভুলে যান না, আমি জাস্ট একবার দেখাই দিচ্ছি। তাহলে কফির মধ্যে কোনো চেঞ্জ আসবে না, কফি কফি থাকবে। এবার আমার টু বি ভার্ব দরকার, V1 হলে এম ইজ আর কিছু একটা লিখতে হয়, যেটা প্রয়োজন অনুযায়ী ইজ লিখলাম। এবার মূল ভার্বের 3 নাম্বার ফর্ম টেকেন, এখানে আমরা লিখলাম বাই, সাবজেক্টটারে অবজেক্ট বানালাম, হার হয়ে গেল। এগুলো তো মনে আছে তাই না? এইবার আপনাদেরকে আমি তাহলে আরেকটা করতে দেই, এটা আপনারা করে দিবেন। দেখেন আমরা যদি বলি, আমরা যদি ধরে নেন 2 নাম্বার বাক্যটা আমি এখানে লিখছি, আমি যদি এরকম করে দিতাম যে হি ইজ কলিং মি, আপনারা এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করে দেন কুইকলি। হি ইজ কলিং মি, আপনারা এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করে দেন কুইকলি। আচ্ছা, আমাদের জুয়েল ভাই কমেন্ট করছেন, বাকিরা কি বলে দেখি। এই তো ফয়েজ ভাই, জুয়েল ভাই, মাশাআল্লাহ, ধন্যবাদ। তাহলে দেখেন আমরা জানি অবজেক্টটা সাবজেক্ট হয়, মিটা আই হয়ে গেছে। এরপর আপনাদেরকে একটা কথা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা দেখি। হ্যাঁ, আমরা একটা কথা বলেছিলাম যে দিলে নিতে হয়, আমরা বলেছিলাম দিলে নিতে হয়, অর্থাৎ অক্সিলারি ভার্ব যদি অ্যাক্টিভে দেয় প্যাসিভে সেটা নিতে হয়। এখন এখানে অক্সিলারি ভার্ব ইজ দেয়া আছে, তো আপনি বলেন তো আপনি কি আয়ের পরে ইজ নেবেন? নেবেন না। তাহলে ইজটারে জাস্ট আয়ের জন্য কনভার্ট করে আপনি এম বানায় দেন। এমন হলো কেন? এই দেখেন আমরা এখানে তাহলে কি লিখবো, হিটারে মুছে দিলাম, মি আই হয়ে গেল, ইজ দেয়া আছে, আয়ের পরে ইজ লেখা যাবে না, ও মাই গড। হ্যাঁ, বোর্ডে
তাহলে আমি এখানে লিখলাম আই, এবার ইজটারে ইজ না লিখে এম বানাই দিলাম। আমরা জানি ইং থাকলে বিং হয়, তাহলে আমরা লিখলাম বিং, তারপরে কল্ড বাই হিম, তাই না? এভাবে খুব ইজিলি দেখেন আমরা কভার করতে পারি ইনশাআল্লাহ, সমস্যা হওয়ার সুযোগ নাই। আমার মনে হয় এই জায়গাটাতে আপনাদের আমার সাথে কারো কোনো দ্বিমত নাই বা কারো কোনো প্রশ্ন করার মতো তেমন কোনো প্রশ্নও নাই। ওকে, তাহলে আসেন আমরা এই জায়গাতে যদি অন্য কোনো অক্সিলারি ভার্ব পেতাম সেক্ষেত্রে আমরা এই জায়গাটাতে কি করতাম? সেক্ষেত্রে আমরা এই জায়গাটাতে কি করতাম একটু দেখে নেই। আপনাদেরকে আরেকটা করতে দিয়ে আমি মূল আলোচনায় চলে যাব। ধরেন এরকম থাকলো, হি উইল সলভ দ্য ম্যাথ। এইটা পারবো না এমন কোনো মানুষ নাই, কারণ দেখেন এগুলো সব হচ্ছে মডাল এন্ড সেমি মডাল। মডাল থাকলে এর সাথে বি যোগ করতে হয়, তাই না? তাহলে আমরা কি লিখবো? দ্য ম্যাথ দিলে নিতে হয়, উইল দেয়া আছে আমরা উইল নিলাম, এক্সট্রা ভাবে আমাদেরকে যোগ করতে হবে বি, উইল বি সলভড বাই হিম। এই যে আমরা এতটুকু লিখলাম, কোনো সমস্যা নাই। যদি এখানে উইল না দিয়ে দাদা উড দিত, ওই যে আমরা বলছি দিলে নিতে হয়, আমরা এখানে লিখতাম উড বি। যদি এখানে উড না দিয়ে কুড দিত তাহলে আমরা এখানে কি লিখতাম? আমরা লিখতাম কুড বি। যদি এখানে উডও না দিত আর যদি এখানে কুডও না দিত, না দিয়ে যদি এরকম করে লিখতো হি ইজ টু, তো আমরা কিন্তু জানি দেখেন এম টু ইজ টু থাকলে তার সাথে বি যোগ হয়, তাহলে যা দেয়া আছে আমরা তাই লিখতাম, ইজ টু লিখতাম, সাথে লিখতাম বি। ওকে, এই তো মাশাআল্লাহ আসমা পারভিন, নাইম ইসলাম ভাই। কিন্তু এটা যদি এরকম দেয়া থাকতো, খেয়াল করেন তো একটু, যদি এটা এরকম থাকতো যে হি, এরপরে ধরেন লিখে দেয়া আছে ইজ গোয়িং টু, তাহলে এখানে লেখা আছে ইজ গোয়িং টু, আমরা জানি কিন্তু ইজ গোয়িং টু মানে বি গোয়িং টু। যদি বি গোয়িং টু থাকতো আমরা তাহলে এই জায়গাটাতে ঠিক তাই করতাম। আমরা কি করতাম? এই যে ইজের জায়গায় ইজ, গোয়িং এর জায়গায় গোয়িং, টু এর জায়গায় টু, এতটুকু ঠিক থাকতো, জাস্ট এক্সট্রা ভাবে আমাদের সাথে একটা বি যোগ হইতো। পারা যাবে না ইনশাল্লাহ? বাবা পারবেন ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ নীলাকাশ। আচ্ছা, তাহলে এই হলো আমাদের একদম বেসিক আলোচনা। আসেন আমরা পরের পেজে এবার জাম্প করি। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি এগুলো আপনাদের জানা হয়ে গেছে। আমরা এই যে ডিফারেন্ট যেই প্রেপোজিশন গুলো বসে এইটাও আমরা দেখেছিলাম। হ্যাঁ, এটা আপনার মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই পর্যন্ত আমাদের টুকটাক হয়ে গেছে আর কি। এইবার আমরা যে জিনিসটা দেখব সেটা হলো ডাবল অবজেক্ট থাকলে আমরা কি করব। তাহলে আমরা এখন দেখছি প্যাসিভ উইথ ডাবল অবজেক্ট। দুটো অবজেক্ট থাকলে আমরা কিভাবে প্যাসিভ করব, আসেন এটা একটু দেখে নেই। তো আমাদের কিন্তু মোটামুটি ভাবে সবার জানা আছে যে আমরা যখন ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করি তখন ব্যক্তিবাচক অবজেক্ট পাই, যখন কি দ্বারা প্রশ্ন করি তখন বস্তুবাচক অবজেক্ট পাই। আর অবজেক্ট কিন্তু আমরা আগেই বলেছি ভার্বের ডানে থাকে, হ্যাঁ বামে না, কিন্তু ভার্বের ডানে থাকে। তাহলে এই পর্যন্ত আপনার আমার জানা আছে ভাই। আমরা কি জানি ভাই? কাকে দিয়ে প্রশ্ন করলে ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়, কি দিয়ে প্রশ্ন করলে বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়। এবং আমরা জানি যখন কোনো একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকে বেটার হবে গিয়ে আপনি ব্যক্তিটারে আগে নেবেন, বস্তুটারে পরে নেবেন। মনে আছে না ভুলে গেছেন? তাহলে আমরা কি বলছি যে যদি কোনো সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকে বেটার হবে ব্যক্তিরে আগে নেবেন, বস্তুকে পরে নেবেন। কোনো কারণে যদি বস্তুকে আগে নিয়ে ব্যক্তিকে পরে নেন তাহলে 90% ক্ষেত্রে আগে বস্তু আর যদি পরে ব্যক্তি লেখেন 90% ক্ষেত্রে এখানে একটা টু লিখতে হয়। কিছু কিছু ক্ষেত্রে অর্থ পারফেক্ট করার জন্য ফর লিখতে হয়, সর্বোচ্চ এটা 5% ক্ষেত্রে। আমি একটা এক্সাম্পল দেই, যেমন দেখেন
যারা প্রথম ক্লাসটা করেন নাই আমার, তাদের মাথার উপর দিয়ে গেলে আমার কিচ্ছু করার নাই বাবা। হ্যাঁ, প্রথম ক্লাসে আমি ডাবল অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন সব ব্যাখ্যা করছি। তাহলে দেখেন, আমি যদি বলি শি গিফটেড, সে গিফট করলো বা উপহার দিল। আপনি প্রশ্ন করেন কাকে গিফট করলো, আমি উত্তরে বললাম মি, আমাকে। এটা অবজেক্ট, কারণ আমি এবং সে এক না। এবার আপনি যদি প্রশ্ন করেন যে ভাই কি গিফট করলো, আমি বলতে পারি বুকস, বই দিল। হ্যাঁ, আমি আপনাদেরকে বলেছিলাম যে যদি ভার্বের পরে দুটো জিনিস পান, তাহলে আপনি মাঝখানে সমান চিহ্ন দিয়ে দেখবেন তারা এক নাকি আলাদা। এই বাক্যে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে আমরা মি এবং বুকস পেলাম। আমরা কি বলবো, সে আমাকে বই উপহার দিল, তার মানে আমি আর বই এক না আলাদা। আলাদা হলে আমাদের এখানে দুইটা অবজেক্ট আছে। হ্যাঁ, এটা হলো অবজেক্ট 1, এটা অবজেক্ট 2। ওকে, আমরা যখন ভয়েস চেঞ্জ করব, আমরা চাইলে ব্যক্তিকেও সামনে নিতে পারবো, বস্তুকেও সামনে নিতে পারবো। ওকে, তাহলে আমরা এই জায়গাটাতে যেই কাজটা করব, আমরা এখানে ভয়েস চেঞ্জ করি। তাহলে এখানে V2 আছে কিন্তু, আর আমাদের কিন্তু স্ট্রাকচার জানা আছে। কি জানা আছে, যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, এর ঠিক পরে আমাদেরকে টু বি ভার্ব, তারপরে V3, এরপরে বাই লেখা অবজেক্ট লিখতে হয়, সাবজেক্টটা গিয়ে অবজেক্ট হয়। তাহলে আনেন, আমরা প্রথমে মিটারে নিলাম আই, তাহলে V2 থাকলে হয় ওয়াজ ওয়ার, আই ওয়াজ। এইবার আমার V3 দরকার, আই ওয়াজ গিফটেড। আচ্ছা, তাহলে দেখেন অবজেক্ট ছিল দুইটা, খেয়াল করেন কিন্তু। হ্যাঁ, আমাদের অ্যাক্টিভ ভয়েস অবজেক্ট ছিল দুইটা, আমি একটারে সাবজেক্ট বানাইছি, আর একটা অবজেক্ট কিন্তু আছেই। তাহলে যেটা আছে ওইটা আমরা লিখে ফেলবো, আই ওয়াজ গিফটেড বুকস, দেন আমি লিখবো বাই হার। এইভাবে করতে পারবো। আর আমি যদি চাই যে না এভাবে লিখবো না, তাহলে আমরা আরেকটা ওয়েতে করতে পারি। সেটা হলো এবার আমরা বস্তুবাচক অবজেক্টটাকে আগে নিব। তাহলে আমরা লিখবো বুকস। এবার দেখেন, বুকসের পর আমাদের টু বি ভার্ব দরকার, V2 দেয়া আছে। V2 হলে কি হয়, ওয়াজ আর ওয়ার হয়। তাহলে বুকস যেহেতু, তাহলে আমরা ওয়ার লিখবো, বুকস ওয়ার। এবার আমার লিখতে হবে সাবজেক্ট আর বি ভার্ব লেখা শেষ, V3 গিভেন, সরি গিফটেড। এখন দেখেন, আমি যখনই আগে বস্তু লেখা ফেলাইছি, পরে আমাকে এখন ব্যক্তি লিখতে হবে। তাহলে ব্যক্তি পরে লিখলে এখানে কি হবে, মি, তখন আমার ব্যক্তির আগে একটা টু দিতে হবে। এইবার আমি লিখব বাই হার। তার মানে আপনি যখন কোনো সেন্টেন্সে দুইটা অবজেক্ট পাবেন, ব্যক্তির সামনে নিলে এক্সট্রা প্রেপোজিশন লিখতে হবে না। যদি বস্তুটাকে সামনে নিয়ে নেন, ব্যক্তিটাকে পেছনে লেখেন, তাহলে আপনাকে সাধারণত মোস্ট অফ দ্য কেস টু দিতে হয়। দুই একটা রেয়ার কেস আছে যেখানে আমাদেরকে ফর লিখতে হয়। বুঝেছেন কি না একটু কমেন্ট করেন বাবা। একটু কমেন্ট করেন না প্লিজ, বুঝছেন কিনা। আচ্ছা, নেক্সট ক্লাস থেকে আপনারা চাইলে আমি জুমে ক্লাস করাবো। তবে ওই জুমের ক্ষেত্রে, মানে এখন আপনাদের এই যে ভিডিওটা দেখতেছেন, এটা 1080 কোয়ালিটিতে দেখতেছেন। হ্যাঁ, তবে জুমের ভিডিও আমি যখন আপলোড করব, তখন সেটা আর 1080 থাকবে না, কোয়ালিটি কিছুটা কমে আসবে, কোয়ালিটি কিছুটা কমে আসবে। আচ্ছা, আমি আরেকটা করে দেই আপনাদেরকে। হ্যাঁ, ধরেন আমি আরেকটা বাক্য লিখলাম যে হি, অথবা আমরা বললাম ইউ, তুমি টিচ, পড়াও, তুমি পড়াও, সাবজেক্ট আর ভার্ব। তাহলে আপনি জানেন যে ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করলে একটা অবজেক্ট পাওয়া যায়, কি দিয়ে প্রশ্ন করলে আরেকটা অবজেক্ট পাওয়া যায়। তাহলে আমি বললাম তুমি পড়াও, আপনি এবার প্রশ্ন করলেন কাকে পড়াও, উত্তরে বললাম মি, উত্তরে বললাম আস, আমাদেরকে পড়াও। তুমি মানে আমরা, আমরা মানে কি তুমি না, এক না আলাদা। তাহলে এটা একটা অবজেক্ট। এইবার প্রশ্ন করেন তুমি যে আমাদেরকে পড়াও, তা কি পড়াও, উত্তরে বললাম ইংলিশ। এবার আমরা দেখি তো আমরা কি বলবো যে আমরা মানে ইংলিশ, ইংলিশ মানে আমরা না, এক না। তাহলে দুইটাই অবজেক্ট, এটা অবজেক্ট 2, এটা অবজেক্ট 1। আপনি যদি এটার ভয়েস চেঞ্জ করেন, তাহলে প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হবে। আমরা ব্যক্তিটারও সামনে আনতে পারি। ঠিক আছে, আসমা পারভিন খেয়াল করেন কিন্তু, আপনার জন্য আরেকবার লিখতেছি। চাইলে বস্তুটারও সামনে আনতে পারি। আমরা প্রথমে ব্যক্তির সামনে নিলাম। এবার আমাদের অক্সিলারি ভার্ব লিখতে হবে। আমরা জানি V1 থাকলে am is are, উই এর পরে আর হয়, উই আর। টিচের V3 হলো টট, TAUGHT, টট। এবার দেখেন আমার
ভার্ব নেওয়া হয়ে গেছে, এখন ভার্বের পরে অবজেক্ট ছিল দুইটা, একটা আমি সামনে নিছি, একটা বাকি আছে, যেটা বাকি থাকে সেটাকে বলা হয় অবশিষ্ট। অবশিষ্ট অবজেক্ট, অবশিষ্টের ইংরেজি হলো রিটেইনড। তাহলে রিটেইনড অবজেক্টটা কি ছিল? ইংলিশ। এটা আমি এখানে লিখে ফেললাম। এইবার লিখব বাই ইউ, এভাবে লিখতে পারি। বা আমি যদি চাই যে না আমি বস্তুর আগে নেব, তাহলে আমরা লিখবো এইভাবে ইংলিশ। এবার ভি1 থাকলে অ্যামিজার ইজ, তারপরে আমার ভি3 লিখতে হবে টট। এইবার দেখেন উইটার এই পাশে এসে আস বানাবেন। এখন ঝামেলাটা হয়েছে কোন জায়গায় দেখেন, ইংলিশ কিন্তু ব্যক্তি না, তার মানে একটা বস্তুর সমতুল্য। আমরা হলাম ব্যক্তি, ব্যক্তি যদি পরে যায়, বস্তু যদি আগে যায়, তাহলে এখানে জরিমানা হিসেবে একটা টু দিতে হয়। তাহলে আসতেছে কি, ইংলিশ ইজ টট টু আস বাই ইউ। এইভাবে আপনাকে ডাবল অবজেক্ট থাকলে ভয়েস চেঞ্জ করতে হবে। বুঝেছেন কি না কমেন্ট করেন প্লিজ, ডু কমেন্ট কুইকলি। ডু কমেন্ট কুইকলি মানে কমেন্ট করেনি। হ্যাঁ, যদি বলতাম প্লিজ কমেন্ট, এর মানে দয়া করে কমেন্ট করেন। কারণ আপনি যদি কাউকে বলেন প্লিজ কাম, দয়া করে আইসো, আর যদি বলেন প্লিজ ডু কাম, দয়া করে আসবেই। হ্যাঁ, জোর দেওয়ার জন্য আমরা ডু ব্যবহার করি। আচ্ছা, তাহলে দেখেন এখানে কিন্তু কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে দুটো অবজেক্ট পাইছিলাম। কিন্তু আমি যদি এভাবে লিখতাম, কিন্তু আমরা যদি এইভাবে বলি, দেখেন তো, যে উই মেড, আমরা বানালাম, মনে আছে? ভার্বকে দিয়ে কোশ্চেন করবেন, ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে অবজেক্ট পাওয়া যায়। উই মেড, আমরা বানালাম। আপনি প্রশ্ন করেন যে ভাই কাকে বানালাম, আমরা এখানে বললাম রূপাকে বানালাম। এবার প্রশ্ন করেন তো কি বানালাম, বললাম যে ক্যাপ্টেন বানালাম। তাইলে আমরা একটু এই বাক্যটাতে দেখব, উই হলো সাবজেক্ট, মেড হলো ভার্ব মানে ভি2, রূপা হলো অবজেক্ট, কারণ আমরা রূপা এক না। এই বাক্যে দেখেন তো, যিনি রূপা তিনি ক্যাপ্টেন কিনা? ক্যাপ্টেন। তাহলে আগেরটা পরেরটা যখন একে অপরকে এক্সপ্রেস করে, নাইম ভাই ধন্যবাদ ভাই। তাহলে একটু খেয়াল করেন, উই মেড রূপা ক্যাপ্টেন, আমরা রূপাকে ক্যাপ্টেন বানালাম। রূপা আর ক্যাপ্টেন কি আলাদা বাবা? আলাদা না, এক। তখন এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। কেউ কেউ বলে এটা হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কেন? কারণ এখানে এই ক্যাপ্টেন বলতে অবজেক্টকে বোঝানো হচ্ছে। এইবার আপনি যতই চেষ্টা করেন রূপারের সামনে নিতে পারবেন, কমপ্লিমেন্টকে কখনোই সাবজেক্ট বানাতে পারবেন না। তাহলে এই বাক্যটা জাস্ট এতটুকু হবে, রূপা ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। আগে লিখে দিলাম ভুলটা কি, আপনি যদি এইভাবে লিখতেন যে ক্যাপ্টেন, হবেই না এটা, ওয়াজ, সরি, ক্যাপ্টেন ওয়াজ মেড রূপা বাই আস, এটা রং। কেন রং? এই জন্য রং যে কমপ্লিমেন্ট কখনো অবজেক্ট হয় না। মোহাম্মদ বি আর বলছেন যে ফ্যাক্টিটিভ অবজেক্ট। জি ভাই, এটা ফ্যাক্টিটিভ না, ফ্যাক্টিটিভ অবজেক্ট না ভাই, এটা তো অবজেক্ট বলাই যাবে না, এটা তো অবজেক্ট না ভাই, এটা তো কমপ্লিমেন্ট। অনেকে এটা না বুঝাক অবজেক্ট বলে ভাই। অবজেক্ট হলে তো আপনি ভয়েস চেঞ্জ করতে পারতেন, ঠিক আছে? অবজেক্ট তো সাবজেক্ট হয়। দেখেন আগের যে বাক্যগুলো ছিল সেক্ষেত্রে দুইটা অবজেক্টের সামনে আনা গেছে। এখন কেউ যদি এটাকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে, তাহলে ভাই ও বলদ, ওরে কিছু বলার নাই ভাই। অবজেক্ট হলে তো আমি সাবজেক্ট বানাতে পারতাম। মোহাম্মদ বি আর দিয়ে কি ভাই? বক্তিয়ার নাকি? আচ্ছা, বুঝছেন কিনা একটু কমেন্ট করেন তো প্লিজ। সবাই একটু কমেন্ট করেন না প্লিজ, বুঝেছেন কিনা। জি, অনেক বই লেখা। আচ্ছা, অনেক বই লিখলে ভাই আমার তো আসলে কিছু করার নাই, বুঝছেন। এই আপনার মন চাইলে আপনি ফলো করতে পারেন, মানে আমি আমারটা বলে দিলাম আর কি। হাসান ভাই বলছেন মানে ঘটনা হইতেছে কি, দেখেন আমি আজকে একটা লাইভ নিয়েছি। হ্যাঁ, আমার আজকের লাইভটাতে অনেকগুলো বিষয় আমি ব্যাখ্যা করছি, অনেকগুলো। তো আজকে আমি লাইভের প্রথম 20 মিনিট
20 মিনিট না, 15 মিনিটের মতো বখতিয়ার রহমান। আচ্ছা আচ্ছা, প্রথম 15 মিনিটের মতো যে দেখেন আমি একটা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যাখ্যা করেছি, যেটাকে বাংলাদেশের 95% বই যেটাকে ভুল ব্যাখ্যা দেয়। এখন আমার তো কিছু করার নাই, বুঝছেন? মানে কেউ যদি ভুল ব্যাখ্যা দেয় আমার কি করার আছে ভাই? আমি ওইখানে দেখেন, আমি ভিডিওটা আজকে আমি আনলক ইংলিশ উইথ সুমন এবং জব কাউন্সিল এই দুটো পেজে মান্নান কাজী বলেছেন, স্যার কমপ্লিমেন্ট বলেই কি আগে আসতে পারবে নাকি অন্য কোনো রিজন? কমপ্লিমেন্ট বলে আগে আসতে পারবে না ভাই, কমপ্লিমেন্ট কখনো সাবজেক্ট হয় না। ভয়েস চেঞ্জিং এর নিয়ম হচ্ছে সাবজেক্টটা অবজেক্ট হয়, অবজেক্টটা সাবজেক্ট হয়, বুঝছেন? অবজেক্টটা সাবজেক্ট হয়, এটা তো অবজেক্ট না, সাবজেক্ট কেমনে বানাবেন? এই যে ডাবল অবজেক্ট, যেমন এটা আমরা করে ফেলছি অলরেডি। আচ্ছা, তাহলে এটা আমরা ইতিমধ্যে করে ফেলছি, হি টিচেস আস ইংলিশ, এটা আপনারা পারবেন। এবার দেখেন হি, এটা পুরুষের নাম বলা হচ্ছে, টোল্ড হার দ্য স্টোরি, সে মানে স্টোরি, স্টোরি মানে সে, না আলাদা। তাহলে আমরা এটা ইজিলি ভয়েস চেঞ্জ করতে পারি, আমরা এইভাবে বলতে পারি, দ্য স্টোরি ওয়াজ টোল্ড হার বাই হিম। এখন দেখেন তো বস্তু আগে চলে আসছে, ব্যক্তি পরে, তাহলে কি হার লেখা যাবে না? তাহলে লিখতে হবে দ্য স্টোরি ওয়াজ টোল্ড টু হার বাই হিম, অথবা she was told the story by him. গোলাম কিবরিয়া ভাই বলছেন, জীবনের প্রথম এই নিয়মটি বুঝলাম, খুব ভালো লাগছে, জাযাকাল্লাহ ভাই। ভার্বটা কি ফ্যাক্টিটিভ ভার্ব বলে? হ্যাঁ বখতিয়ার ভাই, ভার্বটা ফ্যাক্টিটিভ ভার্ব। দেখেন বাংলাদেশে ফ্যাক্টিটিভ ভার্ব এবং লিঙ্কিং ভার্বের সংজ্ঞা 90% বই ভুলভাবে ব্যাখ্যা করছে। আমি আপনাদেরকে বলছি কিন্তু, যেমন দেখেন আমি আপনাদের এইভাবে বলছি যে বাংলাদেশি বইগুলো যে কাজটা করে, আমি দেখবেন একটু পরপর এরকম নাচতেছি, আমার হাত পা ভেঙে আসতেছে, বুঝছেন? আমার ওয়াইফ অসুস্থ তো ভাই, আমার সারাদিন কাজ কাম করা লাগতেছে, অনেক সময় বাসন কোসন মাজা লাগতেছে, বাচ্চার স্কুলে নিয়ে যাওয়া, এখানে আজকে সারাদিন দাঁড়ায় থাকা, এরপরে নন স্টপ 7টা থেকে ক্লাস শুরু করছি, জানেন? একটু বসে থাকার সুযোগ পাইতেছি না, আমার এখন হাত পা বাঁকা হয়ে আসতেছে, এমন একটা অবস্থা। আর কাকতালীয় ভাবে, আমি এরকম আসলে নর্মালি কখনো হয় না, কাকতালীয় ভাবে আপনাদের এই ব্যাচটাতে আমার 3 থেকে 4 দিন, 2 মাসে 3 থেকে 4 দিন ক্লাস মিস হয়ে গেছে, যেটা আমার জন্য খুব লজ্জার। একটা বিষয় কি ভাই, একটা ব্যাচ যত আগে শেষ করবো আমার লাভ বেশি, বিশ্বাস করেন আপনাদের চাইতে আমার লাভ বেশি, বুঝছেন? কারণ এই যে আপনাদের ব্যাচে অলমোস্ট 150 জন স্টুডেন্ট আছে, 150 জন দেখেন 1000 টাকা করে দিলে 1.5 লাখ টাকা, বুঝতে পারছেন তো? এখন আমি যদি এই ব্যাচটা শেষ করে আবার 150 জনের একটা ব্যাচ চালু করতে পারি, আমার আবার এক মুঠোয় 1.5 লাখ টাকা পাবো ভাই। সো যে আপনারা রাগ করেন না, বিশ্বাস করেন আমি বিপদে না পড়লে ক্লাস মিস দেই না। হ্যাঁ, একটা বিষয় বলি, সেটা হলো গিয়ে আমার আপন ভাতিজা, আমি মিথ্যা কথা বললে তো আল্লাহ শুনতেছে, আমার আপন ভাতিজা মারা গেছে, আমি দিনাজপুরে আর কি, আমি মাটি দিতে যাই না স্টুডেন্টদের পরীক্ষার জন্য, জানেন? আমি কখনো ক্লাস নিয়ে আপোষ করি না যদি চরম বিপদে না পড়ি আর কি। এই আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আন্তরিকতার কম পাবেন না, যদি কম হয়ে যায় তাহলে আমি আল্লাহর কাছে মাপ চাই, আপনারাও আমার মাফ করে দিন, কারণ আমি ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে কম দিব না। এরপরও যদি আমার কম হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে ঠেকা থাকবো, আপনি আমার দেখা গেছে আটকা দিলে আমি বিপদে পড়ে যাব। তো কাকতালীয় ভাবে আপনাদের ব্যাচটাতে কেন জানেন 2-3 দিন মিস হয়ে গেছে ক্লাস আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা হয়ে গেছে আমার বিপদের কারণে। হ্যাঁ, আমার বউর জন্য দোয়া করেন ভাই, আমার ওয়াইফটা অসুস্থ আর কি। একজন পুরুষের জন্য স্ত্রী হচ্ছে জান্নাতি একটা, কি বলবো, উপহার আর কি। এবার আপনারা যারা মেয়ে আছেন, আপনাদের হাজবেন্ডও আপনাদের জন্য জান্নাতি উপহার আর কি। আচ্ছা ঠিক আছে বাবা, আমরা এতটুকু ধরছি ইনশাল্লাহ। এইবার চলে আসি, দেখেন আমরা যদি বলি ওই, আচ্ছা আগের বাক্যটাতে যাই, আপনি কি এই বাক্যে কখনো বলবেন সে আর স্টোরি কি এক না? হ্যাঁ, সে আর স্টোরি কখনো এক না, আলাদা। তাই এইটাও অবজেক্ট ছিল, এইটাও অবজেক্ট। কিন্তু পরের বাক্যটাতে যদি যান, আমরা বললাম ওই ইলেক্টেড, আমরা নির্বাচিত করলাম কাকে, তাকে, আমরা সে এক না, তাই এটা অবজেক্ট। কিন্তু এই বাক্যে ভাই হিম এবং চেয়ারম্যান একই ব্যক্তি হওয়ায় দ্বিতীয়টা ভাই কমপ্লিমেন্ট ভাই। হ্যাঁ, যেই ভার্বের অবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে সেই ভার্বটাকে বলা হয়
রিফ্লেক্টিভ ভার্ব, এই বিষয় নিয়ে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করা হয়েছিল, খেয়াল করেন নাই মনে হয়। আপনার বই হাতে পেলে সবগুলো বইয়ের উপর কেস করব নাজমুল ভাই। আপনি জানেন এগুলো হচ্ছে ক্রিয়েটিভ কাজ, এই কাজে আপনি কেস করতে পারবেন না। যেমন দেখেন বাংলাদেশের কিছু মূর্খ লোকজন আছে, এরা ভাই চরম পর্যায়ের এক্সট্রিমিস্ট। এক্সট্রিমিস্ট মানে বুঝছেন তো ভাই, এগুলার ওই যে কি বলা হয় উগ্র। যেমন আপনার হচ্ছে কি ওই যে হিরো আলম রবীন্দ্রনাথ ঠাকুরের গান কেন গাইছে, হ্যারে মামলা করতে হইব। আরে বেটা, রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমিও তো গাইতে পারি না। এখন আপনি আমাকে যখন জাতীয় সঙ্গীত গাওয়াইছেন, হ্যাঁ, এটা নেগেটিভলি নিয়েন না। এখন আমার কণ্ঠ খারাপ, হ্যাঁ আমার কণ্ঠ খারাপ, আপনি যদি আমার জাতীয় সঙ্গীত গাওয়ান, আমার কণ্ঠ তো কাকের মতো লাগবে। এখন আপনি আমার জাতীয় সঙ্গীত জোর করে গাওয়াইতেছেন, মানে আমি একটা স্কুল বা কলেজে পড়লে, চলে আসছেন, আমি একটা স্কুল বা কলেজে পড়লে দেখেন তো, স্কুল কলেজে পড়তে হবে কেন, আমার দেশের জাতীয় সঙ্গীত আমি গাইবই, তাই না? আমি মুসলমান হই, হিন্দু হই, বৌদ্ধ হই, খ্রিস্টান হই। এখন ভাই এই রবীন্দ্রনাথ ঠাকুর তো এইটাও লিখছে। এখন মনে করেন একটা জাতীয় সঙ্গীত আমি গাইতে গিয়ে যদি আমার কণ্ঠ খারাপ হয়, আপনি আমার বকা দিবেন? আমার আল্লাহ কণ্ঠ বানাইছে, আমি ট্রাই করতেছি, পারতেছি না তো। এই যে দেখবেন আপনার রবীন্দ্রনাথের গান গাওয়ার কারণে কিন্তু ওই যে ওনাকে ডিবি অফিসে নিয়ে গিয়ে মুসলেখা দেয়া লাগছে হিরো আলম। আমি হিরো আলমের ফ্যান ভাইবেন না, মানে অখাদ্য কুখাদ্য আমি খাই না, বুঝছেন? আমি যেটা বলতেছিলাম আর কি। এখন ওই যে দেখবেন ক্রিয়েটিভ ওয়ার্কে আপনি কারণ নামে মামলা করতে পারবেন না নাজমুল ভাই, বুঝছেন? যদি এরকম মামলা করা যেত না, তাহলে দেখবেন যে বেশি স্টাডি করছে সে বাকি সবার বই বাজার থেকে উঠায় নিত। আমার বইও তো ভুল আসবে, দেখেন আমি তো আল্লাহর ওলি না, আমি তো আর ওহি লেখক না, আমার বইও ভুল থাকবে। তবে বিষয়টা হচ্ছে গিয়ে দেখেন, মানুষ ভুল করবে স্বাভাবিক, কিন্তু ভুলের উপরে যদি মানুষ অটল থাকে তাহলে সে শয়তান হয়ে যায়। এই আর কি, আমাদেরকে নিয়মিত ট্রাই করতে হয় ভাই। আচ্ছা, তাহলে এটা আমরা খুব ইজিলি ভয়েস চেঞ্জ করতে পারি যে হিমটারে সামনে আই না, হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান, আমি সংক্ষেপে সিএম লিখলাম, হ্যাঁ, আবার চিফ মিনিস্টার ভাববেন, চেয়ারম্যান বাই আস। ভুলেও এইটা লিখেন না যে চেয়ারম্যান, আমি আগে এটা কাইটা দিই, কারণ কাটার আগে অনেকে স্ক্রিনশট নিয়ে বলবে কি দেখছেন মির্জালাল সুমন ভুলভাল পড়াইছে। গোলাম কিবরিয়া ভাই, আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে, কোনো বিপদ না হয়, তাহলে ডিসেম্বরের লাস্ট উইকে বই পাবেন ইনশাল্লাহ আমার। চেয়ারম্যান এই যে ওয়াজ ইলেক্টেড হিম বাই আস, এটা হচ্ছে রং, আগেই কেটে দিলাম। দেখবেন অনেক সময় অনেকের বক্তব্য অল্প একটু কেটে প্রচার করে বলে কি যে দেখছেন উনি দেশদ্রোহী কথা বলছে, দেখছেন উনি দেশ বিরোধী কথা বলছে। অনেকে কিন্তু এই কাজটা করে, হ্যাঁ, এই জন্য আমি কেটে দিলাম আগে আর কি। আচ্ছা যাক, আপনারা বুঝছেন কিনা আমার একটু বললেন, কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে বলেন, না থাকলেও বলেন। আচ্ছা, কার কোনো প্রশ্ন থাকলে বলেন প্লিজ। চেয়ারম্যানের আগে কি আর্টিকেল বসবে? না ভাই, আর্টিকেল বসবে না সাধারণত, সব সময় না, মোস্ট অফ দা কেস দেখবেন অ্যাক্টিভ ভার্বের পরে যে অবজেক্ট থাকে তার আগে আর্টিকেল বসে না। স্যার বই পাবো তো নাকি সন্দেহ হইতেছে, যা ডিমান্ড দেখাচ্ছি না না ভাই, বই পাবেন, বই পাবেন। আমি বলি শোনেন, যারা হচ্ছে আমার এই যে, আমি তো 2019 সাল থেকে অনলাইনে ব্যাচ পড়াচ্ছি, মানে আমার স্টুডেন্টদের প্রায়োরিটি আগে, বুঝছেন? আমি অবশ্য প্রথমে বই কম বের করবো, জাস্ট 1000 বের করবো, বুঝছেন? 1000 বের করবো, কারণ কোনো যদি আল্লাহ না করে ভুল ত্রুটি থাকে, এরপরে হচ্ছে কি আমি ডিসেম্বরে বের করবো, তো এরপরে ফেব্রুয়ারিতে সেকেন্ড এডিশন বের করার ইচ্ছা আছে, মানে জানুয়ারির শেষের দিকে আর কি, যাতে করে বই মেলায় বই পেতে পারেন আপনারা। আচ্ছা, তাহলে এই হলো গিয়ে ঘটনা আর কি, আশা করি বুঝে ফেলাইছেন। তাহলে এবার রিফ্লেক্সিভ থাকলে কি হয় আমরা এটা একটু দেখি। এটা আমার মনে হয় না দেখালেও আপনারা পারবেন, তারপরেও আমি একটু দেখায় দিই। হ্যাঁ, দেখেন যদি কখনো এরকম পান অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট ভার্ব রিফ্লেক্সিভ প্রোনাউনটা অবজেক্ট হিসেবে থাকে, তাহলে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে, এক্সট্রা ভাবে টু বি ভার্ব V3 বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউনটা আসবে। হ্যাঁ, পরিবর্তন হবে না। যেমন হি হেল্পড হিমসেলফ, খেয়াল করেন হি এবং হিমসেলফ কিন্তু আলাদা ব্যক্তি না।
আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন যেহেতু আলাদা ব্যক্তি না, আপনি যদি এরকম করে বলতেন হি হেল্পড মি, তাহলে দেখেন মি আলাদা হি আলাদা, তাই আই ওয়াজ হেল্প বাই হিম লিখতাম। কিন্তু এখানে হি এবং হিম আলাদা ব্যক্তি না হয় আপনাকে যারটা তার সাথে রাখতে হবে। তাহলে হি ভিডিও থাকায় ওয়াজ ওয়ার, হি ওয়াজ হেল্পড বাই হিমসেলফ। এবার 2 নাম্বারটা আপনারা করে দেন, এবার 2 নাম্বারটা আপনারা করে দেন প্লিজ, 2 নাম্বারটা আপনারা করে দেন। মাশাআল্লাহ, দেখছেন বখতিয়ার রহমান ভাই, ফয়েজ ভাই করে ফেলছেন, জুয়েল ভাই। হ্যাঁ, এগুলো বাচ্চাদের জিনিস। ও আচ্ছা, আপনাদেরকে একটা মারাত্মক তথ্য দেই যে দেখেন আপনাদের সাথে যে এলবি জুয়েল আছে, হ্যাঁ এখানে যারা যারা আছেন আর কি, মানে যদি অসৎ উদ্দেশ্য না থাকে তাহলে একজন আরেকজনের, অসৎ উদ্দেশ্য থাকলে কেউ কাউরে জ্বালায়েন না। এই যে দেখেন আপনারা এখানে একটা কমিউনিটি আছেন না, দেখেন এইখানে এই আপনাদের সাথে যে ভাই বোনেরা আছে এরা আল্লাহর রহমতে কোনো না কোনো জায়গায় থাকবে, হয়তো আছেন। এই কমিউনিটিটাই মানে আপনারা যারা যারা আছেন আপনারা ইনশাল্লাহ এক সময় একজন আরেকজনের হেল্প করতে পারবেন। ধরেন আমাদের মুন্নি আক্তারের একজন আত্মীয়র রক্ত দরকার হলো, ও নেগেটিভ, কথার কথা আর কি। হতে পারে ফয়েজ ভাইয়ের এক ফ্রেন্ডের ও নেগেটিভ রক্ত আছে, যে ব্লাড দিয়ে হেল্প করতে পারবেন। হতে পারে যে আমাদের মনে করেন ফয়েজ ভাইয়ের এক মামা আছেন যিনি হচ্ছে একটা এলাকায় বড় একজন পুলিশ কর্মকর্তা, মামুন কাজী ভাই, তার দরকার। হ্যাঁ, বুঝতে পারছেন তো ভাই? দেখেন এই মানুষের প্রয়োজনে যদি মানুষ আসতে না পারে তাহলে লাভ কি হলো, বুঝছেন? যেটা বলতে যাচ্ছিলাম, আমাদের জুয়েল ভাই কিন্তু সুন্দর সুন্দর ভিডিও বানায়, বুঝছেন, বানায় ফেসবুকে পোস্ট করে। জুয়েল ইউটিউবে দেখি না জানি না, হ্যাঁ আপনারাও এই কাজ করতে পারেন, বুঝছেন। তবে একটা কথা বলি, যেটা কোনোদিনও হুবহু আমারে কপি করবেন না। প্রয়োজনে আমি লিখছি রূপা, আপনি ওই জায়গায় লেখেন সোনা। আমি লিখছি ইট, আপনি লেখেন টেক। বুঝতে পারছেন? হুবহু কখনো কপি করবেন না। কপি করলে কি হবে, কেউ একজন যদি ভিডিও দেখে না, পরে আপনারা বলবে তুমি তো হালা কপি করো। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা কি হবে ভাই, এই যে আমরা লিখবো মৌ ওয়াজ কিল্ড বাই হারসেলফ। ওকে, এইরকম সেম একটা ঘটনা ঘটে যদি আপনি এইভাবে বলেন। দেখেন, আপনি যদি বলেন উই লাভ ইচ আদার, আমরা একে অপরকে ভালোবাসি, তাহলে দেখেন এই একে অপর মানে আমরা, তাহলে এটা হবে এরকম উই আর লাভড বাই ইচ আদার। কারণ আমরা এবং ইচ আদার কিন্তু আলাদা ব্যক্তি না। ওকে, আফতাবুজ্জামান ভাই বলতেছেন আই মাইসেলফ কাট দ্য ট্রি। এটা তো ভাই রিফ্লেক্সিভ প্রোনাউন না, আমি আপনাদেরকে প্রোনাউনের ক্লাসে করাইছিলাম, এটা হচ্ছে ইমফ্যাটিক প্রোনাউন। তাহলে এটা হবে দ্য ট্রি ওয়াজ কাট বাই মি মাইসেলফ। ওকে, মি মাইসেলফ হবে, আই মাইসেলফটা। আফতাবুজ্জামান ভাই ধন্যবাদ জুয়েল ভাই, জাযাকাল্লাহ। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আসেন আমরা পরের লাইনে যাইগা। এই যে দেখেন এই জায়গাটা মারাত্মক মারাত্মক ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে নিয়মিত, হ্যাঁ এই জায়গাটা থেকে নিয়মিত চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে, ভার্সিটি অ্যাডমিশনে আসে, মেডিকেলে প্রশ্ন আসে, বিসিএস এ আসে, ইন্টারমিডিয়েটে আসে, সব কম্পিটিটিভ এক্সামে এই জায়গা থেকে একটা প্রশ্ন থাকে। ঠিক আছে, এখন যে এটা ধরতে পারবে না ও তো ধরা খাওয়া যাবে। তাহলে তার আগে আসেন আপনাদেরকে একটু ওই যে বাক্সটা মনে করাই দিই। মনে আছে আমরা বলছিলাম V1 থাকলে অ্যামিজার প্লাস V3, একইভাবে অ্যামিজার প্লাস V3 থাকলে হবে V1, V2 থাকলে ওয়াজওয়ার প্লাস V3। একইভাবে যদি কোথাও ওয়াজওয়ার প্লাস V3 দেয়া থাকে, ওয়াজওয়ার তুলে দিয়ে V3টারে V2 বানাবেন। আসেন তাহলে আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হলো অবজেক্ট বিহীন প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করার নিয়ম। আপনাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে দিলে আপনি পারবেন, যদি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে দেন, ধরেন এরকম লেখা থাকলো যে রাইস ইজ গ্রোন বাই ফার্মার্স দিয়ে আপনাকে যদি বলে যে অ্যাক্টিভ বানাও, তাহলে আপনি জানেন এই যে সাবজেক্ট ভার্ব এই যে অবজেক্ট, তাহলে আপনি জানেন যে প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে কি হবে ফার্মার্স। আমরা জানি V1 থাকলে অ্যামিজার হয়, তাহলে অ্যামিজার থাকলে V1 হবে, তাহলে ফার্মার্স V1 কি বাবা গ্রো। এবার সাবজেক্টের অবজেক্ট বানান রাইস, এই যে হয়ে গেছে।
এখন ঝামেলাটা হচ্ছে গিয়ে যদি কখনো দেখেন যে আপনার অবজেক্ট দেয়া নাই, এখানে ফুল স্টপ, রাইস ইজ গ্রোন বললো যে অ্যাক্টিভ বানাও, খেয়াল করেন প্যাসিভ দিছে, তার মানে অবজেক্ট বিহীন প্যাসিভ থেকে যদি অ্যাক্টিভ বানাইতে বলে সেক্ষেত্রে আমাদেরকে যেই কাজটা করতে হবে, দেখেন আমি যেখানে লিখে রাখছি আমি আরেকবার মনে করাই দিই আপনাদেরকে। অনেক সময় প্রশ্নে অবজেক্ট বিহীন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার নির্দেশনা দেয়া থাকে। প্রশ্নে এইরকম অবজেক্ট বিহীন প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস করতে বলা হলে আমাদেরকে সাধারণত বাই প্লাস বাক্যের অর্থের সাথে সামঞ্জস্য বজায় থাকে এমন একটা অবজেক্ট নিতে হবে। যেমন আপনি মনে মনে ধরে নিতে পারেন বাই মি, বাই আস, বাই ইউ, বাই হিম, বাই হার, বাই দেম, বলতে পারেন বাই পুলিশ, বাই দ্য গভর্নমেন্ট, বাই সামওয়ান, বাই সামবাডি, বাই দ্য মেইড, মেইড মানে চাকরানি, বাই আ থিফ, বাই দ্য অথরিটি, বাই দ্য গভর্নমেন্ট, যে কোনো একটা দেয়া যায়। ফয়েজ ভাই বলতেছেন অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ দুইটাই পারি। মাশাআল্লাহ ভাই। ফয়েজ ভাই আমি ব্যস্ততার কারণে আপনার গ্রুপটাতে যুক্ত করি নাই। ফয়েজ ভাই আপনি আমাকে পেমেন্ট করে দিয়েছেন ইন্টারমিডিয়েট ব্যাচে যুক্ত হওয়ার জন্য, আমি আপনাকে ভাই গ্রুপে যুক্ত করে দেবো না, ক্লাসটা শেষ করে নিই ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আসেন আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স নেই। যেমন এখানে একটা বাক্য দেয়া আছে, দ্য রুম হ্যাজ বিন ক্লিনড, রুম পরিষ্কার করা হয়েছে, বলতেছে মেক ইট অ্যাক্টিভ। এইখানে দেখেন অবজেক্ট নাই, অর্থাৎ এখানে বাই প্লাস অবজেক্ট নাই, না থাকলে প্রথমে মনে মনে ধরে নিব, তাহলে যা আছে তাই লিখলাম আমরা, দ্য রুম হ্যাজ বিন ক্লিনড, এইবার মনে মনে এক্সট্রা আমরা এটা ধরে নিয়েছি বাই দ্য মেইড, চাকরানির দ্বারা। ওকে, এবার আমরা যে কাজটা করবো, এবার আমরা খুব সহজেই প্যাসিভটার অ্যাক্টিভ বানাতে পারি। তাহলে আমরা জানি অ্যামিজার থাকলে ভি1 থাকলে অ্যামিজার, আর আমরা জানি হ্যাভেস থাকলে বিন যোগ হয়, তাহলে এবার জাস্ট বিনটারে তারাই দিব। তাহলে দা মেইড, ওই যে আমরা মনে মনে ধরছিলাম এটা আমরা লিখলাম দা মেইড জাস্ট হ্যাজ, দেখেন বিন উঠে গেছে। আর আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসে, সাবজেক্টের অবজেক্ট বানাই দিছি। দেখেন ওকে, বুঝছেন কিনা একটু কমেন্ট করুন তো বাবা, আমি আরেকটা দেখাই আপনাদেরকে। হ্যাঁ এইবার এটা, আচ্ছা কাজ করেন, এটা আপনারা আমারে করে দেন, করে দিতে পারলে ভালো, না পারলে আরো ভালো, কোনো সমস্যা নাই, আমি করে দেবো, ঠিক আছে? আপনারা এতটুকু করেন। মাশাআল্লাহ, আসমা পারভিন ধন্যবাদ, একটু কমেন্ট করেন তো। মানে এটা আপনারা করে দেন, সলভ করেন। এই তো মাশাআল্লাহ অনেকে করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়াও মাশাআল্লাহ। আসেন তাহলে আমরা একটু, আমরা সবাই মিলেমিশে একটু করে দেখি কেমন হয়। হ্যাঁ আসেন আমরা সবাই মিলেমিশে একটু দেখে নিই কেমন হয়। ওকে, তাহলে দেখেন এইখানে বলা হচ্ছে সুগার, হ্যাঁ আমরা সুগার বলি, রিয়েল প্রোনাউন্সিয়েশন হচ্ছে সুগার। সুগার হলো আমাদের এই জায়গাটাতে সাবজেক্ট, ইজ ইম্পোর্টেড পুরোটা ভার্ব, ফ্রম ব্রাজিল, হ্যাঁ এটা হচ্ছে এক্সট্রা পার্ট, এক্সটেনশন। এইখানে ভার্বের পরে বাই প্লাস অবজেক্ট নাই, তাহলে আমরা প্রথমে মনে মনে একটা অবজেক্ট ধরে নেব, যা আছে তাই লিখবো আমরা, লেখা মনে মনে আমরা একটা অবজেক্ট ধরে নেব। তাহলে আমরা প্রথমে এটাকে আমরা ভয়েস চেঞ্জ করবো না, জাস্ট একটা অবজেক্ট ধরবো। তাহলে আমরা বলতে পারি সুগার ইজ ইম্পোর্টেড বাই, সুগার কে করে? অথরিটি বলতে পারেন, আবার বলেন না রানা রুনা করে, হ্যাঁ বাই দ্য অথরিটি বলতে পারেন, বাই দ্য গভর্নমেন্ট বলতে পারেন, আমি সংক্ষেপে গভর্নমেন্ট লিখলাম, বাই দ্য গভর্নমেন্ট। এইবার এক্সট্রা পার্ট লিখলাম ফ্রম ব্রাজিল। এইবার আমরা যে কাজটা করবো দেখেন তো, আমার কিন্তু বাই প্লাস অবজেক্ট চলে আসছে। তাহলে আমরা জানি অ্যামিজার, দেখেন আমরা জানি ভি1 থাকলে হয় এম ইজ আর প্লাস ভি3, তাহলে এখানে ইজ প্লাস ভি3 দেয়া আছে, তার মানে আমার শুধু ভি1 লিখতে হবে। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট লিখবো, তাহলে আসতেছে আমার সাবজেক্ট কি আসতেছে, দা গভর্নমেন্ট, এই এতটুকু হয়ে গেছে। এখন আমরা কিন্তু জানি গভর্নমেন্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
তাহলে শুধু ইম্পোর্ট না লিখে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখতে হবে ইম্পোর্টস। ওকে, দ্য গভর্নমেন্ট ইম্পোর্টস, দেখছেন ইম্পোর্টস লিখছে কে কে, এই তো মাশাআল্লাহ কাজী মামুন ভাই, বখতিয়ার ভাই, ফয়েজ ভাই, তো ইম্পোর্টস লিখছেন। তাহলে দ্য গভর্নমেন্ট ইম্পোর্টস। এবার আমরা অবজেক্টরে নিয়ে যাই সুগার। এবার এক্সট্রা পার্ট ফ্রম ব্রাজিল, এই দেখেন হয়ে গেছে। ওকে, এইবার আমি আপনাদেরকে আরেকটা দেই, দেখি আপনারা করতে পারেন কিনা। হ্যাঁ, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন, আমি আপনাদেরকে আরেকটা করতে দিব। হাসান ভাই ইম্পোর্টের সাথে এস দেন নাই, বাকি সব মনে হয় ঠিকই ছিল। নাও আমরা একটা দেখব। ধরেন আপনাকে এরকম একটা সেন্টেন্স দিল, হ্যাঁ এরকম একটা সেন্টেন্স দিল যে nobody was harmed yesterday। এইটারে যদি বলে প্যাসিভ, মানে প্যাসিভ না, যদি বলে মেক অ্যাক্টিভ, দেখি আপনারা এটারে অ্যাক্টিভ বানায় দেন। আপনারা এটাকে অ্যাক্টিভ বানায় দেন, দেখি এটা কারা পারেন। যারা এটারে অ্যাক্টিভ বানাইতে পারবেন তারা বস। এটাকে অবশ্যই অ্যাক্টিভ বানায় দিবেন, দেখি কারা এটাকে অ্যাক্টিভ বানাইতে পারেন। অ্যাক্টিভে বাই দা গভর্নমেন্ট শেষে লিখতে হবে কিনা? না না, এটা তো ওইটা তো প্যাসিভ দেয়া ছিল ভাই, আমরা অ্যাক্টিভ বানাবো। আর অ্যাক্টিভে বাই দা গভর্নমেন্ট কেন হবে? প্যাসিভে হয়তো বাই দা গভর্নমেন্ট। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটু মনে মনে ধরে নেই, আমরা এইটারে চেঞ্জ না করে যা আছে তাই লিখব। nobody was harmed, nobody was harmed মনে মনে ধরে নিলাম বাই আস। এইবার লিখলাম yesterday। আপনি চেষ্টা করবেন সব সময় ভার্বের পরে বাই প্লাস অবজেক্টটা নিতে। এইবার আসেন কি হয়। আচ্ছা, তাহলে দেখেন উই, এখন আপনাদের তো মনে আছে আই থাকলে মি হয়, উই থাকলে আস হয়। এই জুয়েল, আপনি সাব্বাস। আমরা বলেছিলাম নো বাডি থাকলে এনিবডি লিখতে হয়, ঠিক আছে? তাহলে নো বডি নেগেটিভ আছে, কিন্তু আমার অবশ্যই এটা নেগেটিভ বানাইতে হবে। নো বডি পেছনে গিয়ে নো বডি থাকে না, হ্যাঁ এনিবডি হয়ে যায়। তাহলে দেখেন উই, ধরে নেন কথার কথা, আমি উই লিখলাম। এইবার আমরা জানি ওয়াজার থাকলে ভি2 হয়, কথার কথা খেয়াল করেন। উই হার্মড, নো বডি কিন্তু লেখা যাবে না, কারণ আমরা জানি নো বডি থাকলে এনিবডি হয়। তাহলে দেখেন নো থাকার কারণে এটা নেগেটিভ ছিল। এখন আপনি যদি এটারে এনিবডি বানান তাহলে এটা তো অ্যাফার্মেটিভ হয়ে গেল। তার মানে এইখানে আমারে আবার নেগেটিভ করতে হবে। তাহলে বলতে হবে উই ডিড নট হার্মড, লেখা যাবে না, হার্ম লিখতে হবে। উই ডিড নট হার্ম এনিবডি yesterday। ওকে, yesterday। এবার আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকতেছে, এটা আপনারা করে জমা দিবেন। সেটা হলো নাথিং ক্যান ইন্টারেস্ট। আচ্ছা, ধরে নেন nothing was done there, make active। আপনারা এটা হোমওয়ার্ক হিসেবে নেক্সট ডে আমাকে বলবেন আর কি। ভালো আছেন? শেষ করে নি ক্লাসটা স্যার। হ্যাঁ, এই যে চলতেছে আর কি, আর বেশিক্ষণ লাগবে না, চলে যাবেন এখনই। 20 মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, প্যাসিভ ফ্রম এ ব্রাজিল বাই দ্য গভর্নমেন্ট হতো কিনা? ফ্রম ব্রাজিল বাই দ্য গভর্নমেন্ট, হ্যাঁ লেখা যেত, সমস্যা নাই।
স্যার বায়ের জায়গায় ইউ দেয়া যায়, বাই আসের জায়গায়, হ্যাঁ কোনো সমস্যা নাই, বাই আসের জায়গায় ইউ দিতে পারবেন। তাহলে এই হলো কি ঘটনা, আমি আশা করি আপনারা ধরে ফেলাইছেন। এইবার আসেন আমরা এখন প্যাসিভ উইথ হু, হু দিয়ে প্যাসিভ ভয়েস চেঞ্জ করা শিখবো। এইখানে একটা বিষয় একটু মাথায় রাখেন, এই জায়গাটাতে এই অক্সিলারি ভার্ব ওয়ান মানে হলো অক্সিলারি ভার্বের প্রথম অংশ, আরেকটা হলো এই জায়গাটাতে অক্সিলারি ভার্বের দ্বিতীয় অংশ। এই জিনিসটা আমাদের কাজে লাগবে। অক্সিলারি ভার্বের প্রথম অংশ আর অক্সিলারি ভার্বের দ্বিতীয় অংশ। যেমন দেখেন আমরা জানি V1 থাকলে হয় am, is, are, এখানে জাস্ট প্রথম অংশ থাকে, এখানে কোনো দ্বিতীয় অংশ নাই। ওকে, কিন্তু আমরা জানি অ্যাক্টিভে যদি ক্যান থাকে, প্যাসিভে গিয়ে হয় ক্যান বি। এক্ষেত্রে আমরা ক্যান কে বলবো অক্সিলারি ভার্বের প্রথম অংশ, বি কে আমরা বলবো অক্সিলারি ভার্বের দ্বিতীয় অংশ। ওকে, একইভাবে খেয়াল করেন আমরা যদি পাই মাস্ট হ্যাভ, আমরা জানি প্যাসিভে গিয়ে হ্যাভের সাথে বিন হয়, মাস্ট হ্যাভ বিন হবে। এক্ষেত্রে মাস্ট হ্যাভ হলো আমাদের অক্সিলারি ভার্বের প্রথম অংশ, সরি মাস্ট হলো প্রথম অংশ, হ্যাভ বিন হলো আমাদের অক্সিলারি ভার্বের দ্বিতীয় অংশ। ওকে, আচ্ছা আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। এই জুয়েল ভাই, আমার বাচ্চা খুব ক্রিকেট খেলা পছন্দ করে, কিন্তু ছোট মানুষ তো কোনো জায়গায় মিশতে টিশতে দেয় না। আমরা একদিন আমার ছেলের নিয়ে ক্রিকেট খেলতে যাবেন জুয়েল ভাই, নট দিয়েন আপনি, আমি ফ্রি থাকলে একদিন আব্দুল্লাহরে নিয়ে যাবো আপনাদের সাথে খেলতে। তাহলে আসেন, এবার আমাদের এতটুকু বোঝা হয়ে গেছে। এখন আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে, দেখেন আপনি যদি কখনো হু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট পান, তাহলে আমাদেরকে প্রথমে লিখতে হবে বাই হোম। আচ্ছা একটা জিনিস মাথায় রাখেন, হ্যাঁ হু হলো সাবজেক্ট, হু হলো সাবজেক্টিভ ফর্ম, প্রোনাউন আপনাদেরকে পড়াইছি, সো এটা পেছনে চলে যাওয়ার কথা ছিল। হ্যাঁ এটা আসলে পেছনেই থাকার কথা, যে বাই হুম মানে হুযুক্ত বাক্যগুলো মূলত বাই হুমটা হলো অবজেক্ট, এক্ষেত্রে জাস্ট অবজেক্টটা সামনে চলে আসে। এরপরে অক্সিলারি ভার্বের প্রথম অংশ, তারপরে এই অবজেক্টটারে সাবজেক্ট বানাবেন, তারপরে অক্সিলারি ভার্বের দ্বিতীয় অংশ, এখানে বলছে যদি থাকে, কারণ সব অক্সিলারি ভার্বের দ্বিতীয় অংশ থাকে না, যেমন ইজ একটাই অংশ। তারপরে আমরা V3 লিখবো। তাহলে আসলে আমরা একটু দেখে নেই, যেমন এখানে একটা বাক্য লেখা আছে হু, এই যে সাবজেক্ট হিসেবে আছে, হ্যাজ ভেক্সড ভার্ব হিসেবে আছে, লাস, লাস মানে হলো বালিকা, দে আছে। হ্যাঁ হ্যাঁ জুয়েল ভাই ইনশাল্লাহ। তাহলে দা লাস হলো বাবা অবজেক্ট। তাহলে আমরা যে কাজটা করবো, প্রথমে কি লিখবো বাই হোম, তাহলে আনেন আমরা লিখলাম বাই হোম। এইবার দেখেন আমাদের অ্যাক্টিভে হ্যাজ দেয়া আছে ভাই, আমরা জানি অ্যাক্টিভে হ্যাজ থাকলে প্যাসিভে গিয়ে হ্যাজ বিন হয়। তাহলে আমাদের প্রথম অংশ হচ্ছে অক্সিলারি ভার্বের হ্যাজ, দ্বিতীয় অংশ হলো অক্সিলারি ভার্বের মানে বিনটা হলো দ্বিতীয় অংশ। তাহলে প্রথমে আমরা অক্সিলারি ভার্বের প্রথম অংশ লিখবো বাই হোম হ্যাজ। এইবার অবজেক্টটারে সাবজেক্ট বানান, দ্য লাস চেঞ্জ হবে না, দ্য লাস, লেস না, হ্যাঁ লাস। এবার দ্বিতীয় অংশ কি বিন, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম, এখানে হবে ভেক্সড। এইখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমাদের এই সেন্টেন্সটা ভুল হয়েছে। জানেন কেন ভুল হয়েছে? কারণ আমরা জানি হুম হলো ব্যক্তি, মানুষ যখন বিরক্ত করে, বিরক্ত করা দিয়ে যদি ভেক্স বোঝায়, এক্ষেত্রে ব্যক্তির দ্বারা যদি হয়, ওফ মাই গড কি করলাম আমি এটা, আরে টাচ লাগে কি হয়ে গেল দেখছেন, এই একটা সমস্যা দেখেন। আমরা যেটা বলছিলাম আর কি, আচ্ছা যেহেতু এই জায়গাতে চলেই আসছে, আপনাদেরকে আমি একটু একবার দেখায় নেই, আপনাদের মনে আছে কিনা, না থাকলে মনে করায় দেই। আপনাদের কি মনে আছে যদি ব্যক্তি কখনো বিরক্ত করে, এই কাজগুলো ব্যক্তির দ্বারা হলে বাই না লিখে উইথ লিখতে হয়? এই তো মাশাআল্লাহ মনে মনে পড়ছে আপনাকে। হ্যাঁ তাহলে আসেন আমরা এই যে হুয়ে চলে আসি। তাহলে আমরা প্রথমে কি লিখবো, হু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকলে প্রথমে বাই হোম, এইখানে ভেক্স ভার্ব থাকায় আমি বাই হোম না লিখে আমার লিখতে হবে উইথ হোম। এইটা করতে দিলে দেখবেন অনেক স্টুডেন্টের অবস্থা খারাপ হয়ে যাবে। কেন খারাপ হবে? কারণ এরা জন্মের পরেতেই শূন্য আসছে যে হু থাকলে বাই হোম হয়। বাইরে এই ভার্বের উপর ডিপেন্ড করে বাইরা কিন্তু চেঞ্জও হইতে পারে, তাই না? তাইলে হচ্ছে উইথ হোম
হ্যাজ অক্সিলারি ভার্বের প্রথম অংশ আনলাম হ্যাজ, এবার এই যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে দ্য লাস্ট, এই যে দ্য লাস্ট কোয়েন না আবার, তারপরে হ্যাজ থাকলে বিন হয়, বিন ভেক্সড, ডান। এবার হু ডিড ইট, এটা মারাত্মক সহজ, বাই হুম। এবার আমরা পাচ্ছি এখানে V2, আমরা জানি V2 থাকলে ওয়াজ ওয়ার হয়, তার মানে এখানে অক্সিলারি ভার্বের জাস্ট একটাই অংশ আছে, দ্বিতীয় অংশ বলছে যদি থাকে না এখানে, তাহলে বাই হুম প্লাস প্রথম অংশ হচ্ছে ওয়াজ, এবার ইট ডান, শেষে প্রশ্নবোধক না দিলে এই সেন্টেন্স কাটা যাবে। বাই হুম ওয়াজ ইট ডান। ওকে, এই যে বাকি যা যা আছে এগুলো হলো আপনাদের হোমওয়ার্ক, 3 নাম্বার 4 নাম্বার এবং 5 নাম্বার, এই কয়টা আপনাকে হোমওয়ার্ক। আসেন তাহলে এবার আমরা প্যাসিভ উইথ হুম দেখব। যদি হুম দিয়ে অ্যাক্টিভ থাকে, হুম থাকবে অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব, আমরা হুমটারে হু বানায় দিব, প্রয়োজন অনুযায়ী অক্সিলারি ভার্ব অর্থাৎ বি ভার্ব, তারপরে V3 প্লাস অবজেক্ট। যেমন দেখেন হুম টু ইউ ওয়ান্ট, তা আমরা জানি এখানে দেখেন দুটাও মূলত V1, ওয়ানটাও V1, তাহলে V1 থাকলে কি হয়, এটা অক্সিলারি ভার্ব, এটা বিন। হ্যাজ বিন একসাথে লিখলে কি ভুল হবে? জি জুয়েল ভাই, হ্যাজ বিন একসাথে লিখলে ভুল হবে, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন অক্সিলারি ভার্ব সামনে আসে, জুয়েল ভাই মাথা রেখেন, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন অক্সিলারি ভার্ব সামনে আনতে হয় তখন শুধু প্রথম অংশটা সামনে আসে, আর যদি সামনে সাবজেক্ট থাকে সেক্ষেত্রে ঝামেলা নাই। আচ্ছা তাহলে দেখেন আমরা প্রথমে কি করব, হোমডারে হু বানায় দেব, এই যে হু বানায় দিছি, সাবজেক্ট চলে আসছে। এইবার V1 থাকলে আমি যার, তাহলে হু ইজ ওয়ান্টেড বাই ইউ হয়ে গেছে। দেখেন হু উইল শি কনভিন্স, হুম উইল শি কনভিন্স, তাহলে আমরা কি করব, আমরা লিখব হু, এবার উইল থাকলে এটা হয়ে যাবে উইল বি কনভিন্সড বাই হার। বাবা সোনারা না বুঝলে আমারে বলেন। ওকে, আরো মজার ব্যাপার হচ্ছে কেউ যদি এখানে এরকম করে লিখতো যে হু আর ওয়ান্টেড বাই ইউ, এটাও 100% কারেক্ট হইতো। কেন কারেক্ট হইতো? কারণ আপনারা জানেন হু এর অনেকগুলো বাংলা আছে, কেউ হয় কারাও হয়, হুমের অনেকগুলো বাংলা আছে, কাকেও হয় কাদের কেউ হয়, ঠিক আছে। সো এখানে যদি হুয়ের পরে আর কেউ লিখতো ভুল হইতো না। যেমন হুম ডু ইউ ওয়ান্ট, এটার বাংলা তুমি কাকে চাও, আবার তুমি কাদেরকে চাও, এটাও হয়। হ্যাঁ, এখন আমরা দেখতেছি ইম্পারেটিভ সেন্টেন্সে যে জায়গাটা। হ্যাঁ, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে ইউটা উজ্জ থাকে, অর্থাৎ যদি এরকম পান V1 প্লাস অবজেক্ট, সেক্ষেত্রে লেট প্লাস অবজেক্ট, তারপরে বি, তারপরে V3। যেহেতু সামনে ইউ উজ্জ আছে তাই বাই ইউ না লিখলে ভালো, কেউ যদি লেখে সমস্যা নাই, লিখতে পারেন। যেমন দেখেন হেল্প মি, V1 প্লাস অবজেক্ট, তাহলে প্রথমে কি লিখবো, লেট, তারপরে অবজেক্ট কি মি, তারপরে কি বি, তারপরে হেল্পড। মাথায় রাখবেন এই সেন্টেন্সটা বিবাহিতদের জন্য। হ্যাঁ, এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসটা বিবাহিতদের জন্য খুব বেশি দরকার। এখন অনেকে বলতে পারে যে ভাই বিবাহিতদের জন্য কেন দরকার, এইবার বলি কেন দরকার শোনেন। এই যে হেল্প মি বাংলা হলো আমাকে সাহায্য কিরে করো। ধরেন আমি আমার বাসায় গিয়ে আমার বউরে বলি আমাকে সাহায্য করো। সিরাতুল মুসলিম বলেছেন স্যার ভয়েসের বাংলা কি? ভয়েসের বাংলা হলে বাচ্চো ভাই, বাচ্চো, বাচ্চো। হ্যাঁ, এই বাংলা আমার জিজ্ঞান না ভাই, আমি বাংলা ব্যাকরণ দিয়ে ওইভাবে বলতে পারবো না আপনাদেরকে। এইবার আসেন লেট মি বি হেল্পড বাই ইউ, মাথায় রেখেন যেহেতু সামনে ইউ উজ্জ আছে আমরা বাই ইউ উজ্জ রাখবো। লেট মি বি হেল্পড বাংলা হলো আমাকে সাহায্য করা হোক। খেয়াল করেন
বিবাহিত মানুষের জন্য বিশেষ করে বউর লগে ঝগড়া করলে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ জানতে হবে, নাহলে বউর কাছে ছোট হওয়া লাগবে। মেয়েদেরকে বলতেছি জামাইয়ের কাছে ছোট হইতে না চাইলে ইম্পারেটিভের প্যাসিভ শিখে রাখেন। যেমন দেখবেন আমি রাস্তা পার হওয়ার সময় বউরে বললি আমার হাত ধরো, এন্ড মনে করেন ঝগড়াঝাটি করে বউরে নিয়ে বেরোইছি, তখন কি বলবো আমার হাত ধরো, তখন আমি বলবো আমার হাত ধরা হোক, বউ বলবে হাত ধরা হয়েছে রাস্তা পার হওয়া হোক। এরকম দেখেন আমি এমনিতে যখন ঝগড়াঝাটি না হয় বউরে গিয়ে বলি ভাত দাও, ঝগড়া হলে তখন কি বলবো, বলবো ভাত দেয়া হোক। বউ তখন বলবে না যে ভাত খাও, সে বলবে ভাত খাওয়া হোক। এই যে কোনো কিছু করা হোক বুঝাইতে গেলে আপনাকে লেট দিয়ে প্যাসিভ করতে হবে, স্পেশালি যদি জামাইয়ের লগে বা বউয়ের লগে ঝগড়া করেন। আর যদি নিজে ছোট হইতে না চান তাহলে এইভাবে বলবেন। যেমন আমি এখন গিয়ে বলবো দরজা খোলো, আর যদি ঝগড়াঝাটি করি তখন ঠাস ঠাস করে নক করে বলবো কি দরজা খোলা হোক, তখন বউ আমার আবার কি করবে দরজা খোলা হয়েছে ভিতরে আসা হোক, এরকম আর কি। হ্যাঁ, তো এইবার দেখেন ওপেন দ্য ডোর, এই যে V1 প্লাস অবজেক্ট, আপনি কি বলবেন লেট দ্য ডোর বি ওপেন, দরজা খোলো, আর এটা হচ্ছে দরজাটা খুলে দেয়া হোক। হ্যাঁ হাসান ভাই হাইসে লাভ নাই, সত্যিই তো বউর সাথে ঝগড়া করলে এটা জানা লাগে। এই হলো গিয়ে যদি ডাইরেক্ট V1 প্লাস অবজেক্ট দেয়া থাকে একদম সরাসরি। আর অন্যদিকে দেখেন এইখানে কিন্তু V1 প্লাস অবজেক্টই আছে, সামনে ডোন্ট আছে, তাহলে আগের মতো সব ঠিকঠাক থাকবে, শুধু লেটের সাথে একটা নট আনবেন, লেটের সাথে। হ্যাঁ, মাথায় রাখবেন সব অক্সিলারি ভার্বের সাথে নট লাগায় লেখা যায়, ভুলেও কিন্তু লেটেন্ট লিখেন না, তাহলে ভুল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ডোন্ট টাচ মি, যদি শুধু এতটুকু থাকতো টাচ মি, আপনি কি বলতেন লেট মি বি টাচড। হ্যাঁ, বাই ইউটা আমরা লিখবো না, দিতে পারেন সমস্যা নাই। এইখানে কিন্তু আবার ডোন্ট আছে, তাহলে আমরা কি লিখবো লেট নট মি বি টাচড। অথবা এভাবে বলতে পারেন লেট মি নট বি টাচড। স্যার এখানে বি আসে মেইনলি লেটের কারণে। হ্যাঁ ভাই, বিটা আসে লেটের কারণে, কারণ লেট হলো গিয়ে একটা সেমি মডেল, মডেলের সাথে বি বসে। ডোন্ট ক্লোজ দ্য ডোর, এটা আপনারা করে দেন, ডোন্ট ক্লোজ দ্য ডোর। এটা আপনারা করে দেন, ডোন্ট ক্লোজ দ্য ডোর, এটা আপনারা করে দেন, দেখি কে কে পারেন। let the door not be open, ওপেন কি জন্য? let not the door be closed, বাংলা খেয়াল করেন, দরজাটি বন্ধ করো না। আর এখানে দেখেন দরজাটি বন্ধ না করা হোক, অথবা দরজাটি যেন বন্ধ না করা হয়। লেট নট দ্য ডোর বি ক্লোজড অথবা লেট দ্য ডোর নট বি ক্লোজড, দুইটাই কারেক্ট মামুন গাজী ভাই। হ্যাঁ, লেখা যাবে, সমস্যা নেই। ওকে, এইবার দেখেন যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে এরকম পান যে ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরুই হয়েছে লেট দিয়ে, তাহলে অবজেক্ট দুইটা থাকবে, অবজেক্ট 1 V1, অবজেক্ট 2। এখানে লেটের জায়গায় লেট থাকবে, এবার এই যে পরের অবজেক্টটা আগে আসবো B প্লাস V3, আর এই যে আগের অবজেক্টটা পরে চলে আসছে। যেমন দেখেন লেট মি ডু, আল্লাহু আকবার, এটা কি করছি আমি, লেট মি ডু হিম না, এটা হবে লেট মি হেল্প হিম। তাহলে এটার আপনি ভয়েস চেঞ্জ করেন তো, করে দেন, আপনারাই করে দেন, দেখি পারেন কিনা। লেট মি হেল্প হিম, হাসান ভাই বলেছেন লেট যুক্ত প্যাসিভের মূল ভার্ব কোনটা? ওই যে বি এর পরে যেটা ভাই সেটাই মূল ভার্ব, বি এর পরে যেটা V3 সেটাই মূল ভার্ব, কারণ আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখি। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ ফয়েজ ভাই, ধন্যবাদ। তাহলে কি হবে লেট, এই দ্বিতীয় অবজেক্টটা আগে আসবে, লেট হিম, হি বানায় না কারণ লেট নিজেই ভার্ব, ভার্বের পর অবজেক্টিভ হয়। লেট হিম বি হেল্পড বাই মি। এই তো মাশাআল্লাহ। ওকে, তাহলে দেখেন লেট হার সলভ দ্য রিডল, কি হবে লেট দ্য রিডল বি
সলভড বাই হার। স্যার এখানে লেট কি ভার্ব? এখানে লেটটা হচ্ছে গিয়ে ভাই সেমি মডেল অক্সিলারি ভার্ব। ওকে ওস্তাদ, এইবার আসেন আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। প্রথমে দেখেন, আচ্ছা তার আগে আপনাদের সাথে ছোট্ট আলোচনা করি ভাই, ছোট্ট আলোচনা করি। আপনারা গ্রুপ ভার্ব চেনেন কিনা? গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব কি? সাধারণত সাধারণত গ্রুপ ভার্বটা হচ্ছে একটা ভার্ব প্লাস এক বা একাধিক প্রেপোজিশন। এবং মাথায় রাখবেন গ্রুপ ভার্বটাকে একটা মাত্র ওয়ার্ড হিসেবে কাউন্ট করব আমরা। নোট, নোটটা কি ভাই? খুব গুরুত্বপূর্ণ নোট, সেটা হলো গ্রুপ ভার্বকে একটা মাত্র ওয়ার্ড হিসেবে ধরবো। তাহলে আমাদের কাজ হচ্ছে গ্রুপ ভার্বকে আমরা একটা মাত্র ওয়ার্ড হিসেবে ধরে নেব। যেমন দেখেন, আপনি যদি বলেন she ignores me, এটাকে আপনি ভয়েস চেঞ্জ করেন, কি হবে? আমরা জানি V1 থাকলে আমি যার হয়, I am ignored by him। ইগনোর মানে কাউকে অবজ্ঞা করা। এখন আমরা কিন্তু জানি যে লুক ডাউন আপন এর মানেও হলো ইগনোর, মানে কি বাবা? অবজ্ঞা করা। লেট আস গো আ ওয়াক, এখানে মূল ভার্ব কোনটা? হাসান ভাই বলতেছেন ভাই লেট আস গো আ ওয়াক মানে চলো আমরা একটু হেঁটে আসি বা একটু হাঁটতে যাই। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করেন কিন্তু ভাই, এই যে এখানে লেট আস গো, গো ভার্বের কখনো প্যাসিভ ভয়েস হবেই না। যেই ভার্বের অবজেক্ট থাকে না তার প্যাসিভ হয় না ভাই। ঠিক আছে, তাহলে এবার একটু খেয়াল করেন। ও হিম লিখছি না, এটা হার হবে, সরি। এইখানে একটু খেয়াল করেন, এই জায়গাটাতে আমি কিন্তু ইগনোরস না লিখে লিখতে পারতাম শি লুকস ডাউন আপন মি। এই পুরো অংশটাকে আমরা বুঝতেই পারতেছি এটা হলো একটা গ্রুপ ভার্ব। হ্যাঁ, এটা একটা কি বাবা? এটা একটা গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্বকে একটা ওয়ার্ড হিসেবে কাউন্ট করা হয়। তখন আমরা লিখতাম আই, যে V1 থাকলে আমি যার হয়, আই এম লুকড, যা আছে পুরোটা কিন্তু একটা ওয়ার্ড, ডাউন আপন। এই দেখেন পুরোটাকে আমরা একটা ওয়ার্ড হিসেবে ধরে নিছি, তাই এরপরে বাই আসছে। অনেকে যে ভয়টা পায় সেটা কি জানেন? ওরা চিন্তা করে ভাই ডাউন আপন বাই তিনটা প্রিপোজিশন, নো, এই পুরোটা মিলে তো একটা গ্রুপ ভার্ব, এর মানেই হলো অবজ্ঞা করা। যেমন আমরা একটা উদাহরণে আসি, আপনি যদি বলেন শি লুকস আফটার মি, সে আমাকে দেখাশোনা করে। আচ্ছা, শি লুকস আফটার রানা, সে রানাকে দেখাশোনা করে। আমি চাইলে এটা পাস্ট টেন্সে নিতে পারতাম, শি লুকড আফটার রানা। তাহলে দেখেন এটা হলো সাবজেক্ট, এইটা কিন্তু ভাই গ্রুপ ভার্ব, এইটা অবজেক্ট। তাহলে আমরা এইভাবে লিখবো, রানা ওয়াজ লুকড আফটার, এতটুকু ঠিকই থাকবে, এক্সট্রা ভাবে আসতেছে বাই হার। এই হলো কি ঘটনা। তাহলে এবার একটু দেখেন তো, প্লে মানে এই দেখেন এখানে কি আছে, শি সাবজেক্ট প্লেইড অন, এই যে দেখেন গ্রুপ ভার্ব দা ফ্লুট। তাহলে আপনি এখন ভয়েস চেঞ্জ করতে গিয়ে দেখেন কোন জায়গায় প্লেইড অন প্লেইড অন প্লেইড অন আছে, নাই, শুধু বিটাতে আছে, বাকি একটাতেও নাই। তাহলে মূল ভার্ব কোনটা ধরবো স্যার, লেট নাকি গো? হাসান ভাই লেট তো অক্সিলারি ভার্ব, এরপরে গোটা হলো মূল ভার্ব, কিন্তু এটার ভয়েস চেঞ্জ হবে না, যেই ভার্বের অবজেক্ট থাকে না, অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্ব হলে প্যাসিভ হয় না হাসান ভাই। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এই দেখেন এইটা 45তম BCS এ আসছে। আই নো হিম, আমরা জানি যে নো ভার্বটা, হ্যাঁ আমি কিন্তু আপনাদেরকে পড়াইছি যে নোর পরে টু বসে, ওয়ার্ডের পরে অ্যাবাউট বসে। তো এটা আমার বোঝার জন্য আর এক্সট্রা প্যারা নেওয়ার দরকার নাই। কেন প্যারা নেওয়ার দরকার নাই? কারণ আই নো হিম, এখানে V1 আছে, আমার দরকার এম ইজ আর।
তাহলে হিরে সামনে আনলো, ওয়াজ হ্যাজ যে দুইটা আছে এই দুইটার আমরা আগে কাটবো। এবার বাই দেওয়ার কারণে এও কাটা, তাহলে ডি কারেক্ট। এবার 3 নাম্বার, হু উইল ডু দ্য ওয়ার্ক। দেখেন তো আমরা জানি হু থাকলে কি হয়, বাই হুম। দেখেন এখানে হুম হু হু দেয়া আছে, বাই হুম এক জায়গাতেও নাই, তাহলে এটা অটো ক্যান্সেল। এগুলো কিন্তু চাকরির পরীক্ষাতে আসা প্রশ্ন। এ দেখেন এই যে মোহাম্মদ বখতিয়ার রহমান একটা বাক্য লিখছেন, হি লেট মি টু বাই দ্য কার। এটা তো কোনো সেন্টেন্সে হয় নাই। আমি আপনাদেরকে যখন পজিটিভ ভার্ব পড়াইছি তখন বলছিলাম লেট মেক হেল্প, এরপরে সরাসরি ভার্বের বেস ফর্ম বসে। হ্যাঁ দেখেন হি লেট মি টু বাই, এই সেন্টেন্সটাই ভুল। ওকে, আচ্ছা এইবার একটু চলে আসি আমরা। আসেন ফরচুন, সৌভাগ্য, এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ফেভার্স, এই যে ভার্বের 1 নাম্বার ফর্ম সাথে এস যোগ হয়েছে। দ্য ব্রেভ, আমরা জানি দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে সেইটা জাতি বোঝায়, জাতি মানেই কিন্তু সেটা প্লুরাল, এবং তখন পুরো অংশটা কমন নাউন হয়ে যায়। কমন নাউন হয়ে যায়। তাহলে দেখেন তো বাবা, আপনি এখানে দেখেন ফেভার্স, ভি ওয়ান থাকলে আমরা জানি অ্যামিজ আর হয়, ওয়াজ এবং ওয়ার দেওয়ার কারণে আমরা বি এবং ডি কে আগে কাটবো। এবার দেখেন জাতি যদি বোঝায় তারপরে কি ইজ হইতে পারে, তাহলে এটাও কাটা। দ্য ব্রেভ আর ফেভার্ড বাই ফরচুন, এটা আমেরিকান বানান দেয়া আছে, ব্রিটিশ বানান হলে ভিও ইউ হইতো। ওকে, লেট মি বাই দ্য কার, ভয়েস কি হবে স্যার আফতাবুজ্জামান ভাই? এটা হবে হি লেট মি বাই দ্য কার, এটার ভয়েস হবে আই ওয়াজ লেট টু বাই এ কার বাই হিম। ঠিক আছে, এটার একটা বিশেষ ঘটনা আছে, এটা আমি আপনাদেরকে, হ্যাঁ আমি এটা আপনাদেরকে হচ্ছে গিয়ে ভিডিও বানায় দেব। হ্যাঁ, এটা নিয়ে আর এক্সট্রা ক্লাস নিব না। হোয়াট ইজ লটেড, হোয়াট ইজ লুটেড লিখছেন, লুটেড না ভাই, লুটেড আর ব্লুটেড লিখছেন নাজমুল ভাই। এটা হবে হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড। ঠিক আছে, এটা হচ্ছে হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড। তাহলে এটা অনেকভাবে করা যায়। ইউ ক্যান নট ব্লট হোয়াট ইজ লটেড, অনেকভাবে করা যায়। ইউ ক্যান নট ব্লট হোয়াট ইজ লটেড, অর্থাৎ এই বাক্যটা বাংলা হলো ভাগ্যের লিখন না যায় খণ্ডন। আসেন তাহলে এইবার বলেন তো, উই ডু নট লাইক আইডল পিপল। তো দেখেন উই ডু নট, যে ভি ওয়ান আছে, কিন্তু ভি ওয়ান থাকলে আমি যা হয়, আর আইডল পিপল এটাও কিন্তু জাতি বোঝাইছে ভাই। ঠিক আছে, তাহলে আমরা জানি ভি ওয়ান থাকলে আমি আর, হ্যাঁ উই ডোন্ট লাইক আইডল পিপল। তাহলে বলেন তো কি হইতে পারে? তাহলে দেখেন উই সামনে ছিল, উই এই দুটাতেও সামনে রাখছে, তার মানে বি আমরা আগেই কাটবো। হ্যাঁ, এইবার দেখেন এইখানে লাইকিং শব্দ আসছে, এটা আমরা কাটবো। এখানে লাইকড নাই, এটারও আমরা কাটবো। এ নাম্বার কারেক্ট। আইডল পিপল আর নট লাইকড বাই আস, এগুলো কিন্তু চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন। এগুলো কিন্তু চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন। আচ্ছা ওকে, এইবার আসেন হি টুক মি দেয়ার। তাহলে আমি বুঝাই ফেলাইছি, এটা হলো ভি টু আছে, তাহলে আমরা জানি ভি টু থাকলে এম ইজ আর, না হয়ে ওয়াজ ওয়ার হয়। তাহলে দেখেন এই যে শুড আছে, ওয়াজ টু দে আছে, হ্যাভ টু হ্যাজ টু ওয়াজ টু, এটা তো হওয়ার প্রশ্নই আসে না, এ বি কাটা। এইবার দেখেন ট্রাই নামে একটা ভার্ব আসছে, এটা তো হবেই না, তাহলে আই ওয়াজ টেকেন দেয়ার বাই হিম। ওকে, আই ওয়াজ টেকেন দেয়ার বাই হিম। পারবেন ইনশাল্লাহ। এবার আসেন এই যে সাম চিলড্রেন ওয়ার হেল্পিং, তাহলে আমরা জানি ইং থাকলে বিং হয়, আমরা খুঁজে বাইর করবো কোন জায়গায় বিং আছে, কোন জায়গায় বিং আছে, এই পাইয়া গেছে বিং, তাহলে সি কারেক্ট, বাকিগুলা কাটা। এই একটা জায়গাতেও দেখেন বিং নাই। এগুলা চিন্তা করেন, আমি যা লিখছি সব জবে আসা এক্সামের কোয়েশ্চেন। এইবার দেখেন আই হ্যাড রিটেন দ্য লেটার, আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন হয়, তাহলে হ্যাড আছে হ্যাড বিন হবে। এরা কত বড় আকাম করছে, ওয়াজ লেখছে 3টা, এটা বাচ্চা মা, বাচ্চার বাপ, বাচ্চাও পারে। আমি যে কোশ্চেন গুলো দিয়েছি আপনাদেরকে একটাও জবের বাহিরে আসা কোশ্চেন দেই নাই,
আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমরা জানি, হ্যাঁ এখানে একটা মারাত্মক টেকনিক দেওয়া হয়েছে, সেটা হলো আমরা জানি ফার্স্ট পারসনের পরে অর্থাৎ আই এবং উই এর পরে শ্যাল বসে, এটা ওল্ড ইংলিশ অনুযায়ী। আর সেকেন্ড অ্যান্ড থার্ড পারসনের ক্ষেত্রে উইল বসে। এই যে আয়ের পরে শ্যাল আছে না, যখন দা ওয়ার্ক সামনে আসবে তখন এটা উইল বি হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে আইনজি যোগ হওয়ার প্রশ্নই আসে না, মে আসছে প্রশ্নই আসে না, মে বি আসছে প্রশ্নই আসে না। তাহলে দেখেন দা ওয়ার্ক উইল বি ডান বাই মি। এই তো, ধন্যবাদ, দেখছেন সবাই ডি লিখছেন, ফয়েজ ভাই। আচ্ছা আচ্ছা, এইবার আসেন আই শ্যাল বি টিচিং হিম। সেম ঘটনা, হিম যখন সামনে আসবে তখন শ্যাল বি লিখবেন না, আর ইং থাকলে বিং হয়, তাহলে উইল বি বিং হবে। এই যে ইং নাই কাটা, এখানে বিং নাই কাটা, এখানে বিং আছে, একটা শ্যাল বি বিং আর একটা উইল বি বিং। এখন হি এর পরে তো আমরা শ্যাল দিব না, সিও কাটা, ডি কারেক্ট। সবগুলো প্রশ্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন। স্যার শ্যাল তো হি, হ্যাঁ বসে, বসে যদি সেটা অতিশয় গুরুত্ব দেয়া বোঝায়। ঠিক আছে, যদি অতিশয় গুরুত্ব দেয়া বোঝায়, এটা ওল্ড ইংলিশ অনুযায়ী যে আই এবং উই এর পরে শ্যাল বসে, হি সি দিয়ে বাকি ক্ষেত্রে উইল বসে। তবে অতিরিক্ত জোর দেওয়া হলো, এটা হচ্ছে ওল্ড ব্রিটিশ কনটেক্সটে আর কি, ব্রিটিশ ইংলিশের ওল্ড কনটেক্সটে। সেটা হচ্ছে গিয়ে আপনার বেশি জোর দেওয়া বোঝালে আয়ের পরে উইল বসে, আর হি এর পরে, সি এর পরে, দে এর পরে শ্যাল বসে অতিরিক্ত জোর দিলে। হাসান লিখছে আই ওয়াজ লেট বাই, হয় নাই, আই ওয়াজ লেট টু বাই হবে। আই ওয়াজ লেট টু বাই, এখানে মূল ভার্ব হলো লেট, আর টু বাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, আচ্ছা, নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট প্যাসিভ? তাহলে প্যাসিভ হলে মডালের পর অবশ্যই বি থাকবে, কারেক্ট। মডালের পরে বি না থাকলে ইজ ডান মাস্ট তো জীবনেও হয় না। হ্যাঁ, এরকম প্রশ্ন যদি চাকরির পরীক্ষায় দেয়, হ্যাঁ তাহলে তো বিশাল বিপদ। আচ্ছা, দ্য কাউ গিভস আস মিল্ক, এখানে খেয়াল করেন গরু দেয়, আমাদেরকে দেয় অবজেক্ট 1, মিল্ক দেয় অবজেক্ট 2। আমরা জানি বস্তু সামনে আসলে ব্যক্তির পূর্বে একটা টু বসে, আর এখানে ভি1 আছে, ভি1 থাকলে অ্যামিজার হয়। এই যে বিং দেওয়ার কারণে কাটা, ওয়াজ ওয়ার থাকার কারণে আগে কাটা, আমাদের অ্যামিজার লাগবে। তাহলে মিল্ক ইজ, এখানেও বিং আছে, সো কাটা। এই যে দেখেন দুধ, বস্তু আগে আসছে, ব্যক্তি পরে আসছে, তাই সামনে টু হয়েছে, সি কারেক্ট। ওকে, 13 নম্বর প্রশ্ন, হু ক্যান ডু ইট, এটা আমরা একটু আগে দেখে আসছি। হ্যাঁ, 14 নম্বর প্রশ্ন, হু উইল ডু দ্য ওয়ার্ক, এটাও আমরা দেখে আসছি, হু থাকলে বাই হুম হবে, বাই হুম একটাই আছে, এটা আমাদের আর বলার দরকার নাই। 15 নম্বর, ডোন্ট হেট দ্য পুয়ার, এটা আপনারা বলেন, ডোন্ট হেট দ্য পুয়ার। এইটা জানেন না, আপনাদের মধ্যে এমন কেউ নাই। হ্যাঁ, বলতে পারেন স্যার এটা হলো না কেন ভাই, এই যে নট টু বি জীবনেও হবে না, তাই হয় নাই। থ্যাংক ইউ, দ্যাটস অল অ্যাবাউট ভয়েস চেঞ্জিং। নেক্সট ক্লাসে আমরা ন্যারেশন নিয়ে কথা বলবো, আর ভয়েসের আরো কিছু খুঁটিনাটি জায়গা আছে যেটা আমি আপনাদেরকে ভিডিও বানায় এই গ্রুপে পোস্ট করে দেব। এরপরও যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে সলভ ক্লাসে আমি আপনাদের প্রবলেম সলভ করে দেব। সবাই ভালো থাকেন বাবা, আমার দম বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।